আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, এই চ্যাপ্টারের একেবারে বেসিক যে আলোচনা, এই আলোচনাগুলোই আজ শেখাবো। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে দাও, এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যায় কিনা একটু জানিয়ে দাও। তাহলে আমরা আজ শিখবো কি, কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। আমরা একটু লাইভটা শেয়ার করে দিই, যাদের গুগল মিটে সমস্যা হবে তারা এই লাইভে ক্লাসটা করবা তখন। আর ক্লাসের সময় যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবা, না হলে মিউট করে রাখবা, ঠিক আছে? অন্য ক্ষেত্রে মিউট থাকবে। আচ্ছা, যারা যদি লাইভে সমস্যা হয় তাদেরকে বলো, তোমাদের 20-21 শিক্ষাবর্ষ, তাই তো? ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবা কারো কোথাও প্রবলেম হলে। তাহলে আমরা চ্যাপ্টারের নাম কি বলেছি আবার বলো ভাইয়া, দ্রুত জানাও। কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন, এটা আমাদের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের 2 নাম্বার চ্যাপ্টারে আছে, ঠিক আছে? কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন। যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড তারা এই চ্যাপ্টারটি করেছো ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে। উৎপাদন হিসাব বলে একটা হিসাব ছিল, মনে আছে তোমাদের? কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল, সমাপনী কাঁচামাল, এগুলো কি মনে আছে তোমাদের? ওই চ্যাপ্টারটাকেই এখানে বলা হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। আর একটি মজার বিষয় হচ্ছে, আচ্ছা তোমাদের কস্ট অ্যাকাউন্টিং এ যারা আছে তাদেরও কিন্তু লাগবে। তার মানে এই যে আমরা বেসিক ক্লাসটা নিচ্ছি এই চ্যাপ্টারের, কস্ট অ্যাকাউন্টিং এ যে কিন্তু এই বেসিক ক্লাসটা আর নিব না। তাহলে আমি এক কাজ করি, যারা কস্ট অ্যাকাউন্টিং এ আছে তাদেরকেও এই লাইভটা শেয়ার করি, তাই না? তারা পরবর্তীতে আর বলতে পারবে না যে ভাইয়া এই চ্যাপ্টারের বেসিক হয় নাই। তাহলে ওদেরকে একটু আমি গুগল মিটটাও শেয়ার করে দিই, ঠিক আছে ভাইয়া? কারণ এই দুইটা চ্যাপ্টার মানে দুইটা বইয়েরই এই বেসিক ক্লাস একই হবে, মেন অঙ্ক আলাদা হবে কিন্তু বেসিক ক্লাস একই হবে, বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা কস্ট অ্যাকাউন্টিং এও কিন্তু এই ক্লাসই আপলোড হবে, আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও এই বেসিক ক্লাসটাই আপলোড হবে, মানে একেবারে সেম, এখানে কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে এখন আমাদের এই অংশে বা এই চ্যাপ্টারের টোটাল 5 থেকে 6টি ফর্মুলা আছে। বড় ফর্মুলা থেকে ছোট করে ছোট ফর্মুলা যাই বলি না কেন, আমরা যদি এগুলো আয়ত্ত করতে পারি তাহলে এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক আমরা 14 মার্কের পাবো। যাদের কস্ট অ্যাকাউন্টিং আছে তারা 14 আর 14 মোট কত মার্ক পাবা? 28 মার্ক। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের জন্য। তো এই জন্য আমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে। আমরা প্রথমে যে বিষয়টি শিখবো এই বিষয়টির নাম হচ্ছে কস্ট শিট।
কি শীট আবার বলো ভাইয়া? কস্ট শীট। এই কস্ট শীটে আমরা যে বেসিক যে তথ্যগুলো থাকে, আমি যে তথ্যগুলো দিব এর বাইরেও দু একটা তথ্য থাকতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বেসিকের ধারণাটা আগে দিব। আমরা তোমাদের পূর্ণাঙ্গ ধারণাটা প্রথমে দিব না, দু চারটা আইটেম বাদ পড়তে পারে, কারণ সম্পূর্ণ দিলে তোমরা বুঝবা না। আর আমি যদি শুধু বেসিক তথ্যটা তোমাদের দিই তাহলে খুব ভালো করে বুঝবা। আমার কথা ক্লিয়ার হয়েছে? মানে আমরা যে ছকটা দিচ্ছি এই ছকে 95% থাকবে, আর 5% আমরা অঙ্কের মাধ্যমে শিখবো, কারণ কিছু বাড়তি কথা থাকতে পারে। এই অংশের ক্ষেত্রে আমাদের প্রথমে যে মানটা লাগবে তার নাম হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়াল। কি বলেছি আবার বলো? তোমাদের বাংলায় থাকবে না অঙ্ক, হ্যাঁ, ইংলিশে। এই ওপেনিং র ম্যাটেরিয়ালস এর বাংলা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। কোনো একটি দ্রব্য বা পণ্য উৎপাদনের জন্য প্রাথমিক অবস্থায় যে অংশটুকু লাগে তাকে বলা হয় কাঁচামাল। এটা যদি বছরের শুরুতেই থাকে তাকে বলা হয় প্রারম্ভিক। বছরের শুরুতেই থাকলে তাকে কি বলে? প্রারম্ভিক। মনে থাকবে আমার কথা? তোমরা একটা উদাহরণ দিতে পারো এই প্রারম্ভিক কাঁচামালের, দেখি উদাহরণ দিতে পারো কিনা। পারবা ভাইয়া? তোমরা যদি পারো উদাহরণ দিতে পারো যদি চাও। প্রারম্ভিক কাঁচামালের প্রারম্ভিক, যেমন আমরা সহজে বলতে পারি যে আমরা যে ভাত খাই, এই ভাতের কাঁচামাল কোনটা বলতো? ধান। ইয়েস, ধানটা হচ্ছে কাঁচামাল। যদি বছরের শুরুতেই থাকে ধান, তাকে বলা হয় ওপেনিং র ম্যাটেরিয়াল। আমরা যে খাটে ঘুমাই, এই খাটের প্রারম্ভিক কাঁচামাল কোনটি বলতো? কাঠ। আমরা যে খাটে ঘুমাই এই খাটের প্রারম্ভিক কাঁচামাল কাঠ, তাই না? এক কথায় গাছ থেকেই কাঠ হয়। তো এই যে আমাদের প্রারম্ভিক কাঁচামাল, এই তথ্যটা কি ক্লিয়ার হচ্ছে? আবার একজন বলেছ তুলা, তুলাও কিন্তু প্রারম্ভিক কাঁচামাল। তুলা থেকেই সুতা তৈরি হয়, সুতা থেকেই কাপড় তৈরি হয়, তাই তো? ওকে। আবার যে তোমরা গুড় খাও, এই গুড়ের প্রারম্ভিক কাঁচামাল থেকে কি? রস, তাই তো? ওকে, তাহলে আমরা ওপেনিং র ম্যাটেরিয়াল বুঝলাম। এই ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে আমাদের ব্যবসা চালাইতে হলে র ম্যাটেরিয়াল পারচেজ করা লাগবে না লাগবে না? লাগবে। তাহলে র ম্যাটেরিয়াল পারচেজ, ঠিক আছে? বা পারচেজ অফ র ম্যাটেরিয়াল। তাহলে এই দুইটা অংশই আমরা প্রথমে লিখব, ওপেনিং র ম্যাটেরিয়াল আর র ম্যাটেরিয়াল পারচেজ। এই দুইটা যোগ করে, মনে করো তোমার কাছে কাঁচামাল ছিল আর নতুন করে ক্রয় করেছো, তাহলে এই অংশের বাংলা অর্থ কি হবে কেউ বলতে পারবা? প্রারম্ভিক কাঁচামাল আর কাঁচামাল ক্রয়, এর বাংলা অর্থ কি? ব্যবহারযোগ্য কাঁচামাল, যাকে অ্যাভেলেবল বলে। অ্যাভেলেবল র ম্যাটেরিয়াল ইউজ, ঠিক আছে? তার মানে কি? ব্যবহারযোগ্য কাঁচামাল। আজকে আমরা ওই যে প্রথম বর্ষে ছেলে মেয়েদের একটা উদাহরণ দিয়েছিলাম, তোমাদেরও দিই। আমাদের দেশে মেয়েদের বিয়ের বয়স কত বলো?
আইন অনুসারে, আমাদের দেশের আইন অনুসারে। 18, 16 কে বললো? নতুন করে 16? তাহলে তো আমি জানি না, যাই হোক আগেরটাই বলি। তাহলে 18 ধরো। আর ছেলেদের কত? আর ছেলেদের আগেরটাই বলি, আমি যেহেতু নতুনটা জানি না। তাহলে 21। তাহলে ছেলেদের 21 আর মেয়েদের 18। তোমরা তৃতীয় বর্ষে পড়ো, তোমাদের মনে হয় এখনো কারো 18 বছর হয়নি মেয়েদের, নাকি? বাচ্চা। 18 তোমাদের শেষ, আর ছেলেদেরও প্রায় 21 হয়ে গেছে না তোমাদের? ওকে, তার মানে বিয়ের বয়স হয়ে গেছে। তার মানে তোমার বিয়ের বয়স হয়ে গেছে, অথচ পরিবার থেকে বিয়ে দিচ্ছে না। এটা হচ্ছে অ্যাভয়েলেবল। আমার কথা বুঝতে পেরেছো? এই অঙ্কটা কি অ্যাভয়েলেবল, অর্থাৎ তুমি যোগ্য হয়েছো কিন্তু এখনো যোগ্য স্থানে তোমাদের বিয়ে দিচ্ছে না, তাই তো? এটা মাথায় রেখো যে তুমি এই পর্যন্ত যোগ্য হয়েছো, তার মানে র ম্যাটেরিয়াল ব্যবহার যোগ্য হয়েছে কিন্তু এর ব্যবহার করা হয়নি এখনো। আমার কথা বুঝেছো? ওপেনিং আর র ম্যাটেরিয়াল পারচেজ, এই দুইটা যোগ করে কেবল ব্যবহার যোগ্য হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি এই ম্যাটেরিয়ালের এখনো, না বোঝো নেই? এরপর দেখো আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবা। এরপর আমরা এন্ডিং র ম্যাটেরিয়াল মাইনাস করব, মানে বছরে ব্যবহার শেষে কিছু র ম্যাটেরিয়াল থেকে যাবে না যাবে না? যাবে, ইয়েস। তাহলে এই অংশ বাদ দিবা, বাদ দিয়ে তার মানে বাকি অংশ তুমি ব্যবহার করেছো, ওই র ম্যাটেরিয়াল কি হয়েছে? তাহলে এখানে লিখবো র ম্যাটেরিয়াল ইউজ, র ম্যাটেরিয়াল ইউজ মানে ব্যবহৃত কাঁচামাল। তার মানে তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে তারা তোমরা এখন র ম্যাটেরিয়াল ইউজ, আর যাদের বয়স হয়েছে অথচ বিয়ে হয় নাই তারা এই অ্যাভয়েলেবল র ম্যাটেরিয়াল ইউজ পর্যন্ত আছো, না বোঝো নাই? সিস্টেম ক্লিয়ার? তার মানে কি বুঝালাম? যে তোমার ওপেনিং র ম্যাটেরিয়াল ছিল বছরের শুরুতে, আর এই বছরে কিছু ক্রয় করেছো, তাহলে এই দুইটা মিলায়ে যে র ম্যাটেরিয়াল তোমার কাছে আছে এটাকে বলা হয় ব্যবহার যোগ্য। যখন তুমি বছর শেষে যে পরিমাণ বাকি ছিল মানে ব্যবহার করতে বাকি ছিল ওই পরিমাণ বাদ দিলা, তার মানে যে পরিমাণ আসলো এটাকে বলা হলো ব্যবহৃত, যাকে ইংলিশে বলা হয় র ম্যাটেরিয়াল ইউজ। আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো ভালো করে মনে রাখলে বাসায় আর পড়াই লাগবে না। আমার কথা বুঝেছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, যারা লাইভে যুক্ত হয়েছো একটু শেয়ার করো, একটু শেয়ার করে দাও। ওকে, অনেকে দেখতেছি যুক্ত হয়েছো, একটু শেয়ার করে দাও ভাইয়া। আর ভালো কথা, যারা গুগল মিটে লিংক পাও নাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ দিয়ে রেখো। যারা লাইভে আসো মানে লাইভ কোর্সে আসো অথচ লিংকটা পাও নাই, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে রেখো, আমি তোমাদের ক্লাস শেষে অ্যাড করে দিব। অনেকেই হয়তো গ্রুপে যুক্ত হতে পারো নাই। ওকে, তাহলে এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী অপশনে যাব। আমরা প্রারম্ভিক কাঁচামালের সাথে কি করেছি আবার বলো? কাঁচামাল ক্রয় যোগ করেছি, করে ব্যবহারযোগ্য কাঁচামাল পেয়েছিলাম, তার থেকে সমাপনী কাঁচামাল বাদ দিয়ে ব্যবহৃত কাঁচামাল মানে যেটা ব্যবহার করা হয়েছে কাঁচামালটা সেই পরিমাণ টাকা বা অর্থ পেয়ে গেছি। এর সাথে আমাদের কি যোগ করতে হয় কেউ জানো? বলো তো ভাইয়া। ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস। এখন আমি তোমাদের আবারও বলতেছি কিন্তু এর বাইরে আরো তথ্য আছে এর মাঝে, কিন্তু ওই তথ্যগুলো গুরুত্বপূর্ণ না।
আমি যা শেখাতে যাচ্ছি ওই শেখানোটা কার্যকারী হবে না আমি যদি সব তথ্য এখন দিই। আমি যেটা শেখাতে চাচ্ছি বেসিকটা আগে তোমাদের ধারণায় আসুক, তারপরে বাড়তি তথ্যগুলো তোমাদের বইতেও পাবা, আবার মনে করো আমিও দিব শীট আকারে। আর এবার যেহেতু আমাদের ম্যাক্সিমাম সবকিছু রেডি আছে, আমরা তোমাদের বেসিক শিটগুলো আগে থেকেই দিয়ে দিব, তোমরা এটা কম্পোজ শিট দিব, তোমরা জাস্ট প্রিন্ট আউট করে নেবা, ঠিক আছে? তো এখন এই অংশের সাথে আমরা যোগ করব ডিরেক্ট ওয়েজেস অথবা লেবার অথবা এক্সপেন্স নামে থাকতে পারে, যে নামেই থাকুক এটা র ম্যাটেরিয়াল ইউজের সাথে যোগ হবে। যোগ হয়ে যে মানটা পাবো তার নাম প্রাইম কস্ট, মানে মুখ্য ব্যয়। প্রাইম কস্ট মুখ্য ব্যয়, ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? মানে এক কথায় তোমার ওই ম্যাটেরিয়াল বা কাঁচামালের সাথে যেগুলো প্রত্যক্ষ জড়িত খরচ, এই অংশ যোগ করলেই প্রাইম কস্ট পাওয়া যায়, যাকে আমরা মুখ্য ব্যয় বলি। মনে থাকবে না? এখন এই অংশের সাথে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানা উপরিব্যয়। কি বলেছি বলো তো ভাইয়া? কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় মন থাকবে তো? এই কারখানা উপরিব্যয় আমরা যোগ করব, যোগ করে যে মানটা পাবো তার নাম কেউ বলতে পারবা? ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট। কে একজন বলেছে ওয়ার্ক কস্ট। আর তোমরা যেহেতু এটা বাসার কাজ করবা, একটু কষ্ট করে আমাদের গ্রুপে আপলোড করবা। হ্যাঁ, সবাই আপলোড করবা। একজন আপলোড করেছে বলে আর একজন করবা না এমন না, সবাই তো বাসায় অঙ্কগুলো করবা। এই অঙ্কগুলো করে আমাদের গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে ভাইয়া? তাহলে ফ্যাক্টরি কস্ট আর একটা কি বলেছি, আরো নাম আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট। আর একটা আছে ভাইয়া প্রোডাকশন কস্ট। কি কস্ট? প্রোডাকশন কস্ট। মনে থাকবে? তাহলে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে যা পাবা, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশন কস্ট। অনেক সময় এটা এজ যুক্ত দিলে ভালো হয়, ওয়ার্ক কস্ট। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। জি ভাইয়া। ওকে, এই সবাই আছো লাইভে? সবাই আছো? সাব্বির তুমি আছো? সাব্বির, সবুর, ওকে। এই নবীন, কি খবর তোমার? লিজা আছো? অনেকেই নাই কিন্তু আজ। ওকে, তাহলে আমাদের এই যে অংশগুলো পেয়েছি ভাইয়া, এই অংশের সাথে আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব। কি যোগ করব আবার বলো? ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস মানে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। এর মানে কি আবার বলো? ওই যে ধানের উদাহরণ দিয়েছিলাম, মনে করো আগে তো ঢেকির যুগ ছিল। ঢেকি দেখছো তোমাদের গ্রাম অঞ্চলে?
ওই ঢেকিতে একবার যে ভানা দিল মনে করো, তখন ধান না চাল বলবা, তাই বলো? ভাইয়া বলো বলো। তখন ধানও না চালও না, মানে এটা প্রসেস অবস্থায় আছে। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। তা ওই অংশ তোমার বছরের শুরুর অংশ থাকতে পারে, এই জন্য বলা হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, মানে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। এই অংশ যোগ। একটা সহজ কথা বলে রাখি, যত কিছু ওপেনিং সব যোগ, যত কিছু এন্ডিং সব মাইনাস। এর নাম তুমি বলতে পারো অ্যাভয়েলেবল। অ্যাভয়েলেবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এর বাংলা অর্থ হচ্ছে, এই ম্যানুফ্যাকচার্ড মানে উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে অ্যাভয়েলেবল মানে কি? যোগ্য। অ্যাভয়েলেবল মানে আগে শিখাই এসেছি, যোগ্য, ঠিক আছে? এবার তোমরা কি বলবা? উৎপাদন যোগ্য পণ্যের ব্যয়। কি বলবা ভাইয়া? এটা বা উৎপাদিত, উৎপাদন যোগ্য বললেই হবে, বা উৎপাদিত এটা বললেই হচ্ছে, সমস্যা না। এই অংশের সাথে আমাদের আরো একটা বিষয় আসবে, মাইনাস এন্ডিং। এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। এই এন্ডিংটা যখন তুমি মাইনাস করবা, তখন কি পাবা বলো তো ভাইয়া? শুধু অ্যাভয়েলেবল কথা বাদ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, মানে উৎপাদিত পণ্যের ব্যয়। আগে ছিল উৎপাদন যোগ্য, আর এটা উৎপাদিত। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো? এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের? আচ্ছা, আর তোমরা ওপেনিং এর পরিবর্তে বিগিনিং লিখতে পারো, এন্ডিং এর পরিবর্তে ক্লোজিং লিখতে পারো, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের নাই। আমি আবার পরে তর্জমা করব, শেষ করে নেই, তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে তোমরা নিয়মিত ক্লাসটা কষ্ট করে করবা। তোমরা তো এসি রুমে বসে করতেছো, আমার তো এখন এসি নাই, দোয়া করো যেন দ্রুত হয়ে যায়। ওপেনিং আগে কি শিখছো? ওয়ার্কিং প্রসেস। আর এখন শিখবা কি? ওপেনিং কি বলো তো ভাইয়া? ফিনিশ গুডস। কি বলিস আবার বলো ভাইয়া? ওপেনিং মানে কি? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, মনে থাকবে? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। এই যোগ করে যেটা পাবা, অ্যাভয়েলেবল কস্ট অফ গুড সোল্ড। ওপেনিং এর পরে এই অ্যাভয়েলেবল কথাটা আসে। যদি এই অ্যাভয়েলেবল এর লাইনটা কেউ না লেখো, কোনো ক্ষতি নেই। কিন্তু মাইনাস ক্লোজিং করার পর বা এন্ডিং করার পর অবশ্যই লিখতে হবে এন্ডিং ফিনিশ গুড। তো এটা মাইনাস করে যে মানটা তুমি পাবা ভাইয়া, এই মানটাকে বলা হয় কস্ট অফ গুড সোল্ড। তোমরা ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারে কিন্তু করেছো, যারা করোনায় ফার্স্ট ইয়ারে তো ব্যালেন্স শিট করেছো, এমনিতে কস্ট অফ গুড সোল্ড জানতা, কিন্তু কস্ট অফ গুড সোল্ড আসতে কত দেরি হয় দেখছো? কস্ট অফ গুড সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়। আমরা
এখনো পর্যন্ত বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত এসেছি, কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ড এর পরের ধাপ আছে আবার, হ্যাঁ। এ পর্যন্ত তোমরা কি ক্লিয়ার কিনা আমাকে জানাও, একটু কমেন্ট দেখে নি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। যারা দেখতে পাচ্ছ না কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো ভাইয়া, আমি অবশ্যই তোমাদের লাইভ ক্লাসে যুক্ত করে নিব এরপর। ওকে, অনেকেই দেখতে পাচ্ছে বা অনেকেই কমেন্ট করেছে, সমস্যা না। এখন আমাদের পরবর্তী ধাপ, কমার্শিয়াল এক্সপেন্স মানে কি বলছো বলো তো? বাণিজ্যিক ব্যয়, ইয়েস। অথবা না মনে থাকলে অপারেটিং এক্সপেন্স তো মনে থাকবে তোমাদের। জি ভাইয়া। কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স নামে একটা হেডিং করবা, কিন্তু হেডিং তো এর মাঝে তোমার প্রথমে যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে অফিস ও প্রশাসনিক ব্যয়। আর একটা আছে ভাইয়া সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তাহলে এই দুই অংশের যদি আমরা যোগ করি এখানে বসবে। এই যোগফলকে আবার বলা হয় আমাদের টোটাল কস্ট। কি বলা হয় ভাইয়া? টোটাল কস্ট। টোটাল কস্ট। তাহলে এই যোগফলটাকে মনে করো আমরা এখানে নামাইয়ে নিয়ে আসলাম, এটাকে বলা হয় টোটাল কস্ট। আচ্ছা, উপরের অংশটা মুছে দিই, নয়তো বলবো আবার কোত্থেকে আসলো। ওই যোগফলটা এই এসছে, এটাকে বলা হয় কি? টোটাল কস্ট। এই টোটাল কস্টের আরো একটা নাম আছে, কস্ট অফ সেলস। কস্ট অফ মানে বিক্রয়ের ব্যয়। টোটাল কস্টের একটা নাম কি বলো তো ভাইয়া? কস্ট অফ সেলস। ইয়েস। তাহলে আমাদের বিক্রয়ের আরো একটা নাম শিখে নিলাম, কস্ট অফ সেলস। এর সাথে তুমি যোগ করবা প্রফিট, যাকে বলা যায় ডিজায়ার্ড প্রফিট। কি প্রফিট আবার বলো? ডিজায়ার্ড প্রফিট। এই ডিজায়ার্ড প্রফিটের বাংলা অর্থ হচ্ছে কি? কাঙ্ক্ষিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা, হ্যাঁ, বা কাঙ্ক্ষিত মুনাফা। আবার একটু বলতে শুনি। শুধু তুমি প্রফিট লিখলেও হবে, অথবা ডিজায়ার্ড প্রফিট মানে প্রত্যাশিত মুনাফা বা কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে মান পাবা এই মানকেই বলা হচ্ছে সেলস। কি বলা হচ্ছে? সেলস। এই আমাদের শেষ। এতক্ষণ ধরে যা করেছি এই সম্পূর্ণ হচ্ছে কি কস্ট শিটের আওতাভুক্ত। কিসের আওতাভুক্ত ভাইয়া? কস্ট শিটের আওতাভুক্ত। মনে থাকবে? তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা করলাম সব কস্ট শিটের আওতাভুক্ত। তা আশা করি তোমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়েছো। তাহলে আমি কি আরো একবার তর্জমা করে দিব বসে বসে? তাহলে আমরা যেটা শিখেছি এটাকে কস্ট শিট বলা হয়, উৎপাদন ব্যয় বিবরণী। মানে একটা পণ্য উৎপাদন করতে বা উৎপাদন থেকে শুরু করে বিক্রয়, এই যে সেলস, এই প্রফিটটা যোগ করে কিন্তু সেলস হয়েছে। তুমি কি দামে বিক্রয় করবা সে পর্যন্ত নির্ণয় করাটাই মূলত আমাদের এই কস্ট শিটের
আলোচিত বিষয় বা আলোচ্য বিষয়। তো এক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি লাগে ওপেনিং র ম্যাটেরিয়াল। এই ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে আমরা যোগ করি র ম্যাটেরিয়াল পারচেজ। যোগ করে যেটা পাই এটাকে বলা হয় অ্যাভেলেবল র ম্যাটেরিয়াল ইউজ। এই অ্যাভেলেবল র ম্যাটেরিয়াল ইউজ মানে ব্যবহারযোগ্য কাঁচামাল। এর থেকে সমাপনী কাঁচামাল মানে এন্ডিং র ম্যাটেরিয়াল বাদ দিলে আমরা পাই কি ভাইয়া? র ম্যাটেরিয়াল ইউজ। তার মানে কি? ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যোগ করি ডিরেক্ট লেবার বা ওয়েজেস বা এক্সপেন্স। যোগ করে যা পাই এটাকে বলা হয় প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করি ফ্যাক্টরি ওভারহেড। যোগ করে যেটা পাই এটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট, প্রোডাকশন কস্ট, ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে? এর সাথে আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস মানে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করি। যোগ করে আবার ক্লোজিং ওয়ার্কিং প্রসেস মাইনাস করি, করে যে মানটা পাই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আর আমি বলেছিলাম ওই অ্যাভেলেবল কথা না লিখলে ক্ষতি নাই, মনে আছে? মানে ওপেনিং এর পর যে অংশটা পাই না লিখলে ক্ষতি নাই, কিন্তু ক্লোজিং এর পর যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পাচ্ছি মানে উৎপাদিত পণ্যের ব্যয়, এটা অবশ্যই লিখতে হবে। এর সাথে আবার ওপেনিং ফিনিশ গুড যোগ ক্লোজিং ফিনিশ গুড মাইনাস করে যে মানটা পাই এই মানটাকে কি বলা হয় আমাদের? কস্ট অফ গুড সোল্ড মানে আমাদের পরিচিত মুখ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় শেষ কথা না, এর সাথে তোমার অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স থাকতে পারে। এই অংশে আবার দুই প্রকার, একটা অফিস সংক্রান্ত আর একটা সেলিং সংক্রান্ত। এই দুইটা যোগ করে আমরা যে মান পাবো এটাকে বলা হবে টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমাদের সেলসের পরিমাণ পাওয়া যাবে। না বোঝনি? এখন তোমাদের এখানে ওভারহেড কয়টা আছে? এই যতগুলো আমি শেখালাম এর মাঝে ওভারহেড কয়টা আছে কে কে বলতে পারো দেখি তো? আমি একটু কমেন্ট চেক করি বা তোমরাও বলো, এখানে বলো কয়টা আছে বলো। ওভারহেড কয়টা আছে? ওভারহেড কেউ বলতে পারবা? আন্দাজেই বলো, ভুল হোক সমস্যা নেই। আমি বলেছি আমরা যতক্ষণ শেখাইছি এর মাঝে ওভারহেড রিলেটেড খরচ কয়টা আছে? ওভারহেড তিনটা আছে। কয়টা আবারও বলো ভাইয়া? তিনটা। এক নম্বরে শিখাইছি ফ্যাক্টরি ওভারহেড, আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, আর একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে ওভারহেড কয় ধরনের পেয়েছি আবার বলো? 3 ধরনের। এক নাম্বার ফ্যাক্টরি ওভারহেড, বাহ। 2 নাম্বার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, 3 নাম্বার অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ওকে, তার মানে এখানে তাহলে আমরা বেসিক্যালি ওভারহেড পাইলাম দুই প্রকার। একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড যেটা আমাদের প্রত্যক্ষ খরচের পরেই লাগে বা ফ্যাক্টরি সংক্রান্ত, আর একটা হলো মূলত অপারেটিং বা কমার্শিয়াল ওভারহেড, তাই তো? তার মানে ওই অপারেটিং বা কমার্শিয়াল ওভারহেড দুইটা মিলাইয়ে একসাথে। হ্যাঁ, তার মানে ওখানে দুইটা আর এই উপরে একটা, মোট তিনটা, কিন্তু বেসিক্যালি আমাদের দুইটা। মনে থাকবে না? এই ওভারহেডের কাজ আছে, আমরা এমনিতেই কোশ্চেন করি নাই। তোমার এই ওভারহেডের কি আছে? কাজ আছে।
কত মিনিট বা তোমাদের গুগল মিটে কত মিনিট চলছে দেখা যায়? আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস নিতে থাকি, তাই না? তাহলে আমরা এখন তোমাদের যে বিষয় শিখাবো এর নাম আছে ইনকাম স্টেটমেন্ট। তোমরা পারো ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্টের বাংলা কি? আয় বিবরণী। আয় বিবরণী বা বিশদ বিষয় আয় বিবরণী। তাহলে এই যে ইনকাম স্টেটমেন্ট করো, এর বেসিক রুল কি? বেসিক তথ্য কি বলো? ওকে, তাহলে আমাদের প্রথম কাজ সেলস। এই সেলস থেকে আমরা কি বাদ দিই? এই কস্ট অফ গুডস সোল্ড আমরা আগেই পেয়েছি না? জি ভাইয়া। এই কে যেন কথা বলতেছো শুলো, এখন যে কথা বলে দেখছো স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমার মাইক ঠিক করো। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যে তথ্য পাওয়া যায় এর নাম কি? গ্রস প্রফিট, মানে মোট মুনাফা। এই গ্রস প্রফিট থেকে আমরা আবার মাইনাস করব কি? অপারেটিং এক্সপেন্স, অথবা কি বলে কমার্শিয়াল এক্সপেন্স। এর মাঝে দুইটা থাকে, মনে পড়ে? একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, তাই তো? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর একটা কি ভাইয়া? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তাই না? অনেকদিন ক্লাস নেওয়া হয় নাই, তো এই বানান লিখতেছে মনে আছে সঠিক লিখতেছি না ভুল লিখতেছি। তা এই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটা যোগ করে আমরা বাদ দিলে যে মান পাবো এই মানটাকে কি বলা হয়? নেট প্রফিট। নেট প্রফিটের আগেও নাম আছে, যদিও আমাদের এই নেট প্রফিট একবারে লেখাই ভালো, কারণ এখানে অন্য তথ্য খুব কম থাকে। নেট অপারেটিং ইনকাম, তাই না? বা অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট। তাহলে এর সাথে আমরা নন অপারেটিং ইনকাম যোগ করি। ইনকাম যোগ করি আর মাইনাস করি নন অপারেটিং এক্সপেন্স, তাই তো ভাইয়া? যদিও এই দুটো তথ্য এই অঙ্কে থাকে না বললেই চলে, হ্যাঁ, তবে নিয়ম, তাই নিয়ম দিয়ে দিয়েছে। যদি দিয়ে দেয়, কঠিন করলে দিবে, হ্যাঁ। এই লাস্টে যে মানটা পেয়েছি এই মানটা কি বলবো তাহলে? নেট প্রফিট। তাহলে বলো, ইনকাম স্টেটমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে তোমাদের? সমস্যা থাকলে জানাইতে হবে আমাকে। কোনো সমস্যা? ওগুলো নিয়েও ডিটেলস আলোচনা হবে বা শিট দিয়ে দিব, হ্যাঁ, যেগুলো ব্যবসার সাথে জড়িত না সেগুলা। তোমাদের যে ওভারহেড তিনটা বলেছি না, ওই ওভারহেড তিনটার মাঝেও অনেক তথ্য আছে। কোনটা ফ্যাক্টরি ওভারহেড, কোনটা অফিস, কোনটা সেলিং, অনেক তথ্য আছে। হয় আমি ক্লাস নিব, না হলে তোমাদের শিট দিব, অথবা তোমাদের বই থেকে দেখে নিতে হবে, ঠিক আছে? আর আমি যখন অঙ্ক করাবো তখন তো ডিটেলস বুঝাবো, এতে কোনো সন্দেহ নেই। আর এবার এতটুকু ইনশিওর থাকো, যেভাবে এখন বোর্ডে লেখাচ্ছি
প্রতিটা অঙ্ক এভাবে বোর্ডে করায়ে বোঝানো হবে। সময় লাগলেও কিছু করার নাই, এভাবেই শেখাবো। আর মেন ক্লাস তো আমরা রেকর্ড কোর্সে দিয়েই দিয়েছি। কারো যদি সব সিলেবাস শেষ করার লাগে করুক, আমাদের তো সমস্যা নেই, দিয়ে দিয়েছি। রেকর্ড ক্লাস পাও নাই তুমি? हाँ भैया ঘুমাও তুমি আর পোস্ট করতে থাকো। তোমার পোস্ট কিন্তু আমি দেখি খালি, সারাদিন পোস্ট করতে থাকো। কবে দিয়েছি? ওই মনে হয় রোজার অর্ধেক হলে দিয়ে দিয়েছি না তোমাদের? বলো তো ভাইয়া রেকর্ড কোর্স। जी भैया ওকে, মেসেজ দিবা তুমি মিম। ठीक है भैया ওকে, তুমি ফেসবুকে খুব অ্যাক্টিভ। রেজাল্ট যদি খারাপ হয় তোমার খবর আছে কিন্তু। এখন আমরা যে অংশটা শিখব এর নাম, এটা তোমরা আগে শেখো নাই, নতুন একটা বিষয়, টেন্ডার কস্ট শিট। তবে যারা এখন বর্তমানে ইন্টারমিডিয়েটে আছে তাদের এই অঙ্কটা খুব আসে, তোমাদের সময় অত আসতো না। টেন্ডার কস্ট শিট, এর আরো নাম আছে ভাইয়া, জব কস্ট শিট। আরো একটা নাম আছে, কেউ বলতে পারবা? পারবা? তোমরা ক্লাস করো না আসলে। কবে বলেছি এই চ্যাপ্টারটা শেষ করতে? এস্টিমেটেড কস্ট শিট। কি কি নাম বলেছে আবার বলো? ওকে, তোমারটা একটু স্লো আছে ভাইয়া, হ্যাঁ তোমার একটু জোর বাড়াই নিবা। টেন্ডার কস্ট শিট, আচ্ছা আচ্ছা, জব কস্ট শিট আর এস্টিমেটেড কস্ট শিট মনে থাকবে। ওকে, এ আমাদের সেই নিশাদ কই আগে আসেনি? ও আচ্ছা আচ্ছা। আর এখন যে গরম পড়তেছে, যাদের এসি নাই তাদের তো খুব সমস্যা। আল্লাহ বাঁচাই রাখলে আমি সামনে মাস তার পরের মাসে হয়তো বা কিনবো, আরো একটু ডেকোরেশন করব, তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম আরো একটু ডেকোরেটেড হবে। উন্নতির কোনো শেষ নেই, তাই না মামুন? जी भैया হয় भैया उन्नति আমরা একটু উন্নতি চাইছি, যেটা তো আমি করতেছি না। কি সে উন্নতি কি বলো? তো যে ভাইয়া অ্যাভেলেবল এই র ম্যাটেরিয়াল থেকে এই র ম্যাটেরিয়াল ইউজ করে যান। ও আচ্ছা আচ্ছা, দোয়া করো এই যেন 1-2 মাসের মধ্যে নিয়োগ আছে, ভালোভাবে হয়ে যায়। আর তুমি দেখতে থাকো, এই তোমাদের এলাকায় আবার বিয়ে শাদী করা যাবে না, তোমাদের ওই এলাকায় অনেক বেশি কি জানি মহারণা দিতে হয়, 10 লাখ 15 লক্ষ। করতে পারবেন না, দিয়ে দেওয়ার সময় আবার দিয়ে দেবেন। তোমাদের এলাকায় করা যাবে না, তোমাদের এলাকায় যে পরিমাণ কস্ট, মনে করো আমার এই স্মার্ট বোর্ড প্ল্যাটফর্ম সব বিক্রি করা লাগবে। ভাইয়া কষ্ট এখন সব থেকেই আরে না, আমাদের আমাদের এলাকায় 1 লক্ষ টাকা মহারণা দিলেই হবে, আমি তো বাকিতে রাখবো না, নগদে দিতে হবে না। তো এই আমাদের এলাকায় 1 লক্ষ দিলেই পাওয়া যায়। চট্টগ্রামে 15 লক্ষ 20 লক্ষ দেওয়া লাগে, খুব সমস্যা। ওকে, তো এখন আমরা এই এস্টিমেটেড কস্ট শিট বা জব কস্ট শিটটা কিভাবে করব? একটু আগে না আমরা কস্ট শিট করেছি ভাইয়া, ওই কস্ট শিটের আলোকেই ও ভাইয়া, ওই তোমরা বলে না টেন্ডারবাজি ছেড়ে দাও, বিশেষ করে বাংলা সিনেমায় টেন্ডারবাজি করো মিয়া, এরকম বলে না? জি ভাইয়া টেন্ডারবাজি করলে কপালে মেয়ে থাকবে না, তাই তো? এরকম তথ্য কিন্তু অনেকেই বলে না, বলে না? কিন্তু টেন্ডারবাজি আসলে কোনো খারাপ শব্দ না, আমরা খারাপ শব্দ নামে জানি। আমার কথা বুঝতে পেরেছো? টেন্ডার মানে কাজ নেওয়া,
মনে করো 1 কিলোমিটার রাস্তা হয়েছে, তুমি আরো 10 কিলোমিটার রাস্তা করবা, তো ওই 1 কিলোমিটার রাস্তায় কি পরিমাণ ব্যয় হয়েছে সেই আলোকে তুমি সরকার থেকে টেন্ডার নিচ্ছ, বা একটা বিল্ডিং বানানো বা একটা প্রাচীর বানানো, এ জাতীয় সরকারি কাজ টেন্ডার নেয়, যারা টেন্ডারের কাজ করে। ঠিক আছে, আমরা বাংলা এদের কি বলি, কে বলতে পারবে? কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর, ইয়েস। কন্ট্রাক্টরের ব্যবসা, যাকে আমরা বলি টেন্ডারবাজি করো মিয়া, তাই তো? এটা হচ্ছে আসলে খারাপ শব্দ না ভালো শব্দ? তো এখন এই টেন্ডারবাজি, টেন্ডারটা দেয় সরকার থেকে, সরকারি মন্ত্রণালয় থেকে, আর এই টেন্ডার গুলো পায় সরকার দলীয় লোক। কি বলেছি? যার যত বেশি পাওয়ার তারাই এই টেন্ডার পায়। না আমার কথা বোঝো নাই? আওয়ামী লীগের সময় ছাত্রলীগের পোলাপানরা পায়, বিএনপির সময় ছাত্র দলের পোলাপানরা পায়। আর যখন দল ক্ষমতায় থাকে তখন তো পেশি শক্তি কি থাকে, একটু বেশি থাকে না? এই জন্যই এই শব্দটা খারাপের দিকে চলে গেছে। না বোঝনি আমার কথা? অন্য কেউ তো এই টেন্ডার পায় না, ওই দলীয় লোকরাই পায়। বড় বড় টেন্ডার গুলা সব দলীয় লোকরা পায়। আবার এই যে বাইরে থেকে মালামাল নিয়ে আসা লাগে না ভাইয়া, এ কিন্তু সব সরকারি প্রতিনিধি নিয়ে আসে না, এই সরকার মন্ত্রণালয়গুলো টেন্ডারের মাধ্যমে নিয়ে আসে। মন থাকবে? তাহলে মানুষ কেন দল করে একটু বুঝে আসতেছে? টাকার জন্য। এই টাকার জন্য না, এই সব সিস্টেমেটিক্যালি সুবিধা নেওয়ার জন্য। আর মেয়েরা কেন ছাত্রলীগের পোলাপান পছন্দ করে বুঝতে পারছো না? এখনো বোঝনি? টাকার জন্য। মনে করো যদি প্রোফাইলে সহ সভাপতি থাকে অথবা সাধারণ সম্পাদক থাকে, সহ সাধারণ সম্পাদক, সবাই কেন ঝাঁপিয়ে পড়ে বুঝতে পারছো? অনেক ইনকাম, ইনকাম আর ইনকাম। তাহলে এটা কিন্তু লিগাল ইনকাম ওদের, এমন না এটা কিন্তু দুর্নীতি করে ইনকাম করতেছে, এমন না। সরকারের মাধ্যমে টেন্ডার নিয়ে ইনকাম করতেছে, তাহলে এটা কিন্তু লিগাল ইনকাম। না বোঝনি ভাইয়া? মানে ও টেন্ডার নিচ্ছে, নিয়ে আমদানি করতেছে, তারপর মানে ও নিজের টাকা দিয়ে আগে ব্যবসা করা লাগতেছে, পরে সরকার মন্ত্রণালয় থেকে ওই টাকা পাস হয়ে পরে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো কালেক্ট করে। আমার কথা বুঝতে পেরেছো? তোমাদের তো এইগুলো সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না নাকি? আছে ভাই হালকা। হ্যাঁ, কম বেশি অনেকের আছে, যারা দলীয় সিস্টেমে আসো বা কম বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করো, তারা জানো এই বিষয়গুলো। ওকে ফাইন। এখন আমাদের যে বিষয়টা আসলো, তার মানে কি আগে যে কাজ করেছো তার সাথে মিল রেখে আমরা যে কাজটা করতেছি বা করব, এটাই হচ্ছে টেন্ডার কস্ট শিট বা জব কস্ট শিট বা এস্টিমেটেড কস্ট শিট। মনে থাকবে না থাকবে না? থাকবে। ওকে মামুন, তোমাদের চট্টগ্রামে অনেকগুলো কলেজ ফাঁকা আছে, 6টা কলেজ। কিরকম না মানে জয়েন হওয়ার জন্য? জয়েন হওয়ার জন্য, কিন্তু আমার জন্য অনেক দূর হয়ে যায়। গাড়ি রাঙামাটি কলেজ আছে। এরপর লক্ষ্য করো, তাহলে কি হয়ে যায়? বলো। ওই যে একটু বিয়ে করে কলেজ আছে। ওকে, আমরা এস্টিমেটেডটাকে করে নিই, পরে কথা বলি। র ম্যাটেরিয়ালসটা প্রথমে বসাবো, এর কোনো ওপেনিং আর এন্ডিং বা পার্সেল থাকবে না। মন থাকবে? শুধু র ম্যাটেরিয়াল। এই র ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার বা ওয়েজের যোগ, ডিরেক্ট লেবার বা ওয়েজেস যোগ, এটাও তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। তো এই দুটো যোগ করে কি পাওয়া যায়? টাইম কস্ট। প্রাইম কস্ট মানে কি? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। ওকে, তাহলে আমরা মুখ্য ব্যয় পেয়েছি। এই মানের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ। কি যোগ?
এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি পাওয়া যায়? চারটা নাম বলেছিলাম, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, এই দুটোই লিখি, আর লিখলাম না কিন্তু। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, এর সাথে তোমরা যোগ করবা অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স। এর মাঝে দুইটা থাকে, তোমাদের মনে আছে, অফিস অ্যান্ড ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ। আর দুই, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এই দুইটা যোগ করে যে মান পাবা তাকে কি বলবে? তাকে বলবে কি ভাইয়া? টোটাল কস্ট। টোটাল কস্ট বলবে। হ্যাঁ ভাইয়া, তার মানে আমরা ওপেনিং এন্ডিং যা যা ছিল সব বাদ দিয়েছি, না বোঝনি? ওপেনিং এন্ডিং কোনো কিছু কাজে লেগেছে? না। তাহলে টেন্ডার কস্ট শিটে বেশি ঝামেলা নেই। এর সাথে আমরা প্রফিট যোগ করব, ডিজায়ার্ড প্রফিট যোগ করে যা পাবো এই মানকে কি বলা হবে? টেন্ডার প্রাইস বা সেলস। সেলস বা টেন্ডার প্রাইস। টেন্ডার কস্ট শিট ক্লিয়ার কিনা বলো তো? এখানে কঠিন কোনো আইটেম নেই। আবু সাইদ, তোমার ডাবল রিভাইজ কেন? আবু সাইদ শুনতে পাচ্ছ? ভাই কম্পিউটারে দেখতেছি আর হচ্ছে এটাতে ভয়েস দিতেছি। ও আচ্ছা, ঠিক আছে, এমনিতেই কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞাসা করলাম। আরে অনলাইনে এমনিতেই তোমরা কেউ করো না, কিন্তু চাকরির বেসে অনেকেই 2 নাম্বারই করে। মনে করেন একজন কোর্স কিনে 2-3 জন দেখে, তবে ছাত্রদের কোনো সমস্যা না, যারা বাকি 2-3 জন দেখবে ওই 2-3 জনের সব গায়ে জারিয়া হয়ে যাবে, মানে সব পাইতে থাকবে, বুঝতে পেরেছো? যে স্যারের কোর্সেই করুক কোনো সমস্যা নেই, যদিও অনার্সে এগুলো কম হয়, কারণ এখানে আর আমাদেরটাই বেশি ঝামেলা হয় না। কারণ কি, আমরা তো ফেস টু ফেস পড়াই, যেমন এই যে গুগল মিটে, এই জন্য বেশি 2 নাম্বারই কম হয়। আর যারা ওই যে ম্যাথ পড়ায় না, ম্যাথ ইংলিশ, আমার ফ্রেন্ড সার্কেলেই কত 2 নাম্বারই করতো। একজন কোর্স কিনে একটা গ্রুপ বানাবে, বুঝেছো, 2-3 জনের গ্রুপ বানাই ওই জায়গায় ক্লাস দেখবে। যদিও এগুলো কোনো স্যারের জন্য ক্ষতিকর না, একজন যদি শেখে 2 নাম্বারই করে শিখলো, লাভ আছে, সব পাওয়া যাবে। ভাইয়া 2 মিনিট আছে। আচ্ছা, তোমাদের তা আরো এখানে আমার কিছু ওয়ার্কিং ছিল, 5-6টা ওয়ার্কিং এর কাজ শেখানোর দরকার ছিল। তা কি নতুন করে লিংক দিব? দিয়ে তোমাদের এটা শেষ করে দিই, মানে বেসিক ক্লাসটা শেষ করে দিই আজ। যারা লাইভে আছো একটু ওয়েট করো, আমরা এখনই আবার তোমাদের লিংক দিব। লিংক দেওয়া শেষ হয়ে গেলে আবার ক্লাসে আসবো।
হুম হুম হুম